অল অফ মাই ডিয়ার আসসালামু আলাইকুম। গুচ্ছ তথা জিএসটি ভর্তি প্রস্তুতির ফাইনাল প্রিপারেশন উপলক্ষে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে আজকে ভাই আমি আপনাদের সাথে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি, যশোর বিজ্ঞান প্রযুক্তি, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি এবং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2018-19 সেশন প্লাস 2017-18 সেশনে যে কোয়েশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে এসেছিল বা সেগুলোর শর্টকাট সলিউশন প্লাস রিলেটেড ইনফরমেশন শেয়ার করব, যেটা আপনার গুচ্ছ তথা জিএসটি ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করি। ওকে, লেটস সলভ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ভাই ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, নিম্নের কোন মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। ভাই আপনাকে অপশনে 4টা মৌল দেওয়া আছে, আপনাকে কোয়েশ্চেনটা করা হয়েছে এই 4টা মৌল থেকে কোন মৌলের আয়নীকরণ শক্তিটা ভাই সবচেয়ে বেশি। তো আসেন ভাই এই কোয়েশ্চেন রিলেটেড যে ইনফরমেশনগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাই আয়নীকরণ শক্তি হচ্ছে ভাই এটা একটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। কি ধর্ম ভাই? পর্যায়বৃত্ত ধর্ম। এই পর্যায়বৃত্তের সিস্টেমটা হচ্ছে ভাই একই পর্যায়ে, যে কোনো একটা পর্যায়ে একই পর্যায়ে যতই বাম হতে ডানে যাওয়া যায়, যতই আপনি বাম সাইড থেকে ডান সাইডে যাবেন ততই মৌলের আয়নীকরণ শক্তিটা ততই কি পাইবে? বৃদ্ধি পায়। তো আপনি এই নিয়ম থেকে একটা জিনিস চিন্তা করেন, একটু মনে মনে পর্যায় সারণী চিন্তা করেন। পর্যায় সারণীর সবচেয়ে বামে আছে হচ্ছে ভাই গ্রুপ 1 এর মৌল, আর সবচেয়ে ডানে আছে হচ্ছে আমার নিষ্ক্রিয় গ্যাস সমূহ। কি সমূহ ভাই? নিষ্ক্রিয় গ্যাস সমূহ। তার মানে এই যে এখানে বলছে একই পর্যায়ে যতই বাম হতে ডানে যাওয়া যায় মৌলের আয়নীকরণ শক্তিটা ততই কিভাবে? বৃদ্ধি পাবে। তার মানে সর্বডানে যেসব মৌল সমূহ আছে এগুলার আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে বেশি, আর সর্ববামে যে মৌলগুলো আছে এগুলার আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে কম। এই জিনিসটা রিমেম্বার করবেন। তার মানে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে এই মৌলগুলার আয়নীকরণ শক্তি হচ্ছে সবচেয়ে কম, আর সর্বডানে যে নিষ্ক্রিয় মৌল সমূহ আছে এগুলার আয়নীকরণ শক্তি হচ্ছে ভাই কি? সবচেয়ে বেশি। এটা হচ্ছে আমি পর্যায়ের ক্ষেত্রে বললাম। গ্রুপের ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি এই যে, কারণ এটা একই পর্যায়ের ক্ষেত্রে, যদি গ্রুপের ক্ষেত্রে হয় যখন যে কোনো একটা গ্রুপে আপনি উপর থেকে নিচের দিকে আসবেন, কোন থেকে ভাই? উপর থেকে নিচের দিকে আসবেন, তখন ভাই আয়নীকরণ শক্তিটা কমে যাবে। কি যাবে ভাই? আয়নীকরণ শক্তিটা কমে যাবে। এই জিনিসটা আমি লিখি নাই, তারপর আপনাকে জাস্ট একটু বলে দিলাম। গ্রুপের ক্ষেত্রে যখন আপনি উপর থেকে নিচের দিকে আসবেন তখন আয়নীকরণ শক্তি কমে যাবে, আর পর্যায়ের ক্ষেত্রে যতই বাম হতে ডানে যাবেন আয়নীকরণ শক্তিটা ততই কিভাবে ভাই? বৃদ্ধি পাবে। আশা করি ভাই ইনফরমেশনটা আপনার জানা আছে। তারপর আমি ছোট্ট করে কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর সুবিধার্থে আপনাকে রিমেম্বার করে দিলাম। তো আসেন ভাই আমার অপশনে যে 4টা মৌল দেওয়া আছে এগুলো হচ্ছে ভাই আমার তৃতীয় পর্যায়ের মৌল। কোন পর্যায়ের মৌল ভাই? তৃতীয় পর্যায়ের মৌল। এই যে তৃতীয় পর্যায়টা যদি আমি একটু করে লিখি, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আপনাকে যে 4টা মৌল দেওয়া আছে, এই যে অ্যালুমিনিয়াম দেওয়া আছে, এই যে সিলিকন দেওয়া আছে, এই যে ফসফরাস দেওয়া আছে, এই যে ক্লোরিন দেওয়া আছে, এই 4টা মৌল দেওয়া আছে তৃতীয় পর্যায় থেকে। এই 4টা মৌল দেওয়া আছে আপনাকে অপশনে, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস এবং ক্লোরিন। এখন এই 4টা মৌল থেকে কোনটার আয়নীকরণ শক্তিটা সবচেয়ে বেশি হবে? তা এখন তো আপনার বুঝে যাওয়ার কথা, কারণ আমি আপনাকে একটু আগে বললাম একই পর্যায়ে যে কোনো একটা পর্যায়ে আপনি যতই বাম সাইড থেকে ডানে যাবেন ততই মৌলের আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পাবে। অর্থাৎ যে কোনো একটা পর্যায়ে সর্বডানে যে মৌলটা আছে সে মৌলের আয়নীকরণ শক্তিটা সবচেয়ে বেশি হবে। তো দেখেন তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে আমাদের অপশনে যে 4টা মৌল দেওয়া আছে এই 4টা মৌলগুলোর মধ্যে সর্বডানে যে মৌলটা এটা হচ্ছে ভাই কি? ক্লোরিন। সো নিঃসন্দেহে আমরা বলতে পারি ভাই এই ক্লোরিনের আয়নীকরণ শক্তিটা সবচেয়ে কি হবে ভাই? বেশি হবে। আশা করি ভাই আপনি ডিসকাশন আর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। তবে এখানে একটা এক্সেপশনাল কেস আছে, এই এক্সেপশনাল কেসটাও ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায়। সেটা হচ্ছে ভাই দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে। কোন পর্যায়ের মৌল ভাই? দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে একটু কিছু দুইটা এক্সেপশনাল কেস আছে। এই দুইটা এক্সেপশনাল কেস আপনাকে একটু কাইন্ডলি রিমেম্বার করতে হবে। এক্সেপশনাল কেসটা কি দেখেন ভাই, আমি যদি আপনাকে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো আঁকি, দ্বিতীয় পর্যায়ের মৌল হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এগুলো হচ্ছে ফ্লোরিন, এগুলো হচ্ছে ভাই দ্বিতীয় পর্যায়ের মৌল। তো এই দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর মধ্যে দেখেন ভাই আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে আয়নীকরণ শক্তির পর্যায় ভিত্তিক যে সম্পর্ক, যে কোনো একটা পর্যায়ে যতই বাম হতে ডানে যাবেন মৌলের আয়নীকরণ
আয়নীকরণ শক্তিটা ততই কিভাবে ভাই বৃদ্ধি পাবে, অর্থাৎ ডান সাইডে যে মৌলটা সেই মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তো দেখেন ভাই বেরিলিয়াম বুরন এই দুইটার মধ্যে দেখেন বুরনটা বেরিলিয়ামের চেয়ে ডানে আছে। সো আলটিমেটলি আমাদের নিয়ম অনুযায়ী বুরনের আয়নীকরণ শক্তিটা কি হওয়ার কথা ভাই, বেশি হওয়ার কথা, কারণ বুরনটা বেরিলিয়ামের চেয়ে ডানে আছে। ঠিক সেম ওয়াইজ এই যে অক্সিজেনটা নাইট্রোজেনের চেয়ে ডানে অবস্থিত। সো নাইট্রোজেনের চেয়ে কি ডানে অবস্থিত, তা আমি আপনাকে একটু বলেছিলাম যেটা ডানে আছে যে মৌলটা সেটার আয়নীকরণ শক্তিটা সবচেয়ে বেশি, অর্থাৎ আপনি যতই বাম সাইড থেকে বাম হতে ডানে যাচ্ছেন তার আয়নীকরণ শক্তিটা বেড়ে যাওয়ার কথা। সে অনুযায়ী বুরনের আয়নীকরণ শক্তিটা বেরিলিয়াম অপেক্ষা কি হওয়ার কথা ভাই, বেশি হওয়ার কথা। ঠিক সেম এজ অক্সিজেনের আয়নীকরণ শক্তিটা নাইট্রোজেন অপেক্ষা বেশি হওয়ার কথা। বাট এখানে এই দুটো এক্সেপশনাল কেস, এই যে বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বুরন অপেক্ষা কি ভাই বেশি, কিন্তু হওয়ার কথা বুরনের বেশি, কিন্তু এক্সেপশনাল কেস হচ্ছে মনে রাখবেন বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তিটা বুরন অপেক্ষা বেশি। ঠিক সেম এজ এই যে দেখেন অক্সিজেনের আয়নীকরণ শক্তিটা বেশি হওয়ার কথা, কারণ অক্সিজেনটা নাইট্রোজেনের চেয়ে ডানে অবস্থিত। বাট এক্সেপশনাল কেস হচ্ছে ভাই নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তিটা অক্সিজেন অপেক্ষা কি ভাই বেশি। এই দুটো এক্সেপশনাল কেস মনে রাখবেন, এগুলা দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে। আর তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে তো ডিসকাশন করলাম যেটা সর্বডানে অবস্থিত সেটার আয়নীকরণ শক্তিটা সবচেয়ে বেশি। তো আমরা এই কোয়েশ্চেনে দেখলাম যে 4টা মৌল দেওয়া আছে সবগুলো তৃতীয় পর্যায়ের মৌল, যার মধ্যে সর্বডানে আছে হচ্ছে ভাই কি ভাই ক্লোরিন। সো নিঃসন্দেহে আমরা বলতে পারি এই 4টা মৌলের মধ্যে ক্লোরিনের আয়নীকরণ শক্তিটা সবচেয়ে বেশি। আশা করি ভাই আপনি ডিসকাশন আর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন, যে সিম্পলি আয়নীকরণ শক্তির ইনফরমেশন গুলা রিমেম্বার করলে আর মৌলগুলো সম্পর্কে আপনার ধারণা থাকলে ইজিলি ভাই এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। ওকে আসেন ভাই এখন আমরা 2 নম্বর কোয়েশ্চেনটা সলিউশন করব। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখেন রেডন নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল ভাই। কোয়েশ্চেনটা আপনাকে বলছে এই যে রেডন এটা একটা নিষ্ক্রিয় মৌল, এই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে নিচে আপনাকে যে ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে এখান থেকে কোন অপশনটা ভাইয়া সঠিক হবে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো আসেন ভাই রেডন যেহেতু নিষ্ক্রিয় মৌল, শুধুমাত্র রেডন না এছাড়াও আরো যতগুলো নিষ্ক্রিয় মৌল আছে আমরা জানি হিলিয়াম বাদ দিয়ে অন্য যতগুলো নিষ্ক্রিয় মৌল আছে সবগুলো নিষ্ক্রিয় মৌলের সর্বশেষ যে ইলেকট্রন বিন্যাস ওই ইলেকট্রন বিন্যাসগুলো অষ্টক দ্বারা পূর্ণ থাকবে। কি দ্বারা ভাইয়া, অষ্টক দ্বারা কি থাকবে, পূর্ণ থাকে। অর্থাৎ নিষ্ক্রিয় মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ যে ইলেকট্রন বিন্যাস সেখানে 8টা ইলেকট্রন থাকবে, অষ্টক দ্বারা কি থাকবে ভাই, পূর্ণ থাকবে। তারপর যে অপশনগুলো দেওয়া আছে দেখেন সবগুলাতে কিন্তু অষ্টক দ্বারা পূর্ণ। যেমন এখানে দেখেন এখানে 2টা এখানে 6টা, টোটাল 8টা, তার মানে 6s² 6p6 টোটাল অষ্টক 8টা ইলেকট্রন আছে। এখানেও দেখেন 8টা ইলেকট্রন আছে 5s² 5p6, এখানেও দেখেন 4s² 4p6, 6 আর 2 8টা ইলেকট্রন, এখানেও ভাই 3s² 3p6, তার মানে সবগুলো অপশনই অষ্টক দ্বারা পূর্ণ। কিন্তু এখানে ঘোরানোটা হচ্ছে স্পেসিফিক এই যে অষ্টক দ্বারা পূর্ণ আছে এটা তো থাকবে যেহেতু নিষ্ক্রিয় মূল, কিন্তু রেডনের জন্য কোন অরবিটটা হবে, কি 6 হবে, অর্থাৎ কততম কক্ষপথে হবে সর্বশেষ ইলেকট্রন কি 6-এ না 5-এ না 4-এ না 3, এই জিনিসটা হচ্ছে ভাই এখানে পেঁচানো তথা ঘুরানো। আশা করি ভাই বুঝতে পেরেছেন। যেহেতু নিষ্ক্রিয় মূল সবগুলোতে দেখেন 8টা করে ইলেকট্রন বিন্যাস আছে, অষ্টক পূর্ণ আছে। এখন আপনাকে ঘুরানোটা হচ্ছে কোন কক্ষপথটা কোন অরবিটটা হবে, কি 6-এরটা হবে না 5-এরটা হবে না 4-এরটা হবে না 3-এরটা হবে। দেন আসেন এটা বোঝার জন্য সিম্পলি আমি যদি আপনাকে একটু করে বলি যে দেখেন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জ্যানন রেডন এই সবগুলো হচ্ছে ভাই নিষ্ক্রিয় মূল 2, 10, 18, 36, 54, 86 এগুলা। তো আমরা জানি হিলিয়ামের ক্ষেত্রে 2টা ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি 1s²। তো দেখেন ভাই নিয়নের ক্ষেত্রে 10টা। তো ইলেকট্রন বিন্যাসটা দেখেন একটু বোঝার ট্রাই করেন, 1s² 2s² কি ভাই 2p6। তার মানে দেখেন নিয়নের ক্ষেত্রে সর্বশেষ যে ইলেকট্রন বিন্যাসটা সেটা হচ্ছে 2তম কক্ষপথে, 2তম কক্ষপথ অর্থাৎ সেকেন্ড অরবিট আমার। তার মানে নিয়ন যদি 2s² 2p6 হয় তার মানে আর্গনের ক্ষেত্রে বাইসিরিয়ালি আর্গনটা হবে পরবর্তী 3s² 3p6 হবে সর্বশেষ ইলেকট্রন বিন্যাস। ঠিক সেম ক্রিপ্টনেরটা হয়ে যাবে 4s² 4p6, ঠিক সেম জ্যাননেরটা হয়ে যাবে ভাই কি 5s² 5p6, আর রেডনেরটা হয়ে যাবে কি ভাই 6s² 6p6। আশা করি ভাই বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। জাস্ট সিম্পলি আপনাকে সবগুলো ইলেকট্রন বিন্যাস করার দরকার নেই। দেখেন এটা একটা বুঝার ট্রিক্স আর কিছুই না। হিলিয়াম 1s², এটা তো এক্সেপশনাল, আর নিয়ন কি 1s² 2s² 2p6, তার মানে নিয়নের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসের দ্বিতীয় কক্ষপথের 2s² 2p6। তো আর্গনেরটা কি হবে তৃতীয় কক্ষপথের 3s² 3p6।
ফিজিক্স, ক্রিপ্টনেটটা কি হবে চতুর্থ বাইসিরিয়ালে, 4s² 4p6, জ্যাননের সর্বশেষ কি হবে পঞ্চম, 5s² 5p6, আর রেডনেটটা কি ভাই 6s² 6p6। আশা করি ভাই বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই ভাই রেডন নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সঠিক ইলেকট্রন বিন্যাস হবে এই যেটা 6s² ভাই কত 6p6। আশা করি ভাই ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, আসেন ভাই এখন আমরা একসাথে 3 এবং 4 নম্বর কোয়েশ্চেনটা সলিউশন করব, কারণ ভাই 3 এবং 4 নম্বর কোয়েশ্চেন এই দুটো কোয়েশ্চেন সেম টপিক থেকে আসা। যেমন দেখেন ভাই 3 নম্বর কোয়েশ্চেনটা, কোন যৌগ হাইড্রোজেন বন্ধন তৈরি করে না? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 17-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। নিচে ভাই আপনাকে 4টা কম্পাউন্ড দেওয়া আছে, আপনাকে কোয়েশ্চেনটা করা হয়েছে কোন কম্পাউন্ডটা হাইড্রোজেন বন্ধন তৈরি করে না। ঠিক সেম ওয়াইজ 4 নম্বর যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা দেখেন ভাই মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। কোয়েশ্চেনটা দেখেন ভাই একটি পানির অণুতে সর্বোচ্চ কয়টি হাইড্রোজেন বন্ধন থাকতে পারে? একটা পানির অণুতে সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন বন্ধন থাকতে পারে? তার মানে আপনি ইজিলি বুঝতে পারতেছেন এই দুটো কোয়েশ্চেনে ভাই হাইড্রোজেন বন্ধন এই টপিক থেকে আসা কোয়েশ্চেন। তো আসেন ভাই হাইড্রোজেন বন্ধন সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেন আসলে যাতে ভাই আপনি ইজিলি সলভ করতে পারেন, সেজন্য ভাই আমি আপনাকে হাইড্রোজেন বন্ধন সম্পর্কিত একটা কন্ডিশন বোঝার জন্য বলবো। এই হাইড্রোজেন বন্ধন গঠন সম্পর্কিত এই কন্ডিশন বা শর্তটা যদি ভাই আপনি বুঝতে পারেন, তাহলে ভাই হাইড্রোজেন বন্ধন সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন আসলে আপনি ইজিলি সলভ করতে পারবেন। এখানে দেখেন ভাই অনেকেই অনেকভাবে আপনাকে এই হাইড্রোজেন বন্ধনের এই টপিকগুলো বোঝাবে, বাট আমি আজকে যেভাবে বোঝাবো আপনি যদি সিম্পল একটু খেয়াল করার চেষ্টা করেন অ্যানালাইসিসটা, তাহলে ইজিলি বুঝতে পারবেন। দেখেন ভাই হাইড্রোজেন বন্ধন গঠনের মেইন যে শর্ত এটাই আপনাকে বুঝতে হবে। শর্তটা হচ্ছে দেখেন ভাই আমি সিম্পলি লিখে দিয়েছি হাইড্রোজেন প্লাস উচ্চ তড়িৎ ঋণাত্মক মোল। হাইড্রোজেন প্লাস কি ভাই উচ্চ তড়িৎ ঋণাত্মক মোল। এটাকে যদি আমি আরেকটু স্পেসিফিক্যালি বলি, হাইড্রোজেনের পাশেই অথবা হাইড্রোজেনের সাথেই যখন উচ্চ তড়িৎ ঋণাত্মক মোল ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন এগুলা থাকবে, তখনই একমাত্র ভাই হাইড্রোজেন বন্ধন গঠন হবে অথবা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। কি বললাম আমি আপনাকে? হাইড্রোজেনের পাশেই থাকতে হবে, হাইড্রোজেনের সাথেই থাকতে হবে এই তড়িৎ ঋণাত্মক মোলগুলা, তাহলেই একমাত্র হাইড্রোজেন বন্ধন গঠন হবে। যদি মনে করেন তড়িৎ ঋণাত্মক মোলগুলা কোনো একটা কম্পাউন্ডের অন্য জায়গায় আছে, হাইড্রোজেনের পাশে নাই, তড়িৎ ঋণাত্মক মোল আছে বাট হাইড্রোজেনের পাশে নাই, তাহলে কিন্তু ভাই আপনার হাইড্রোজেন বন্ধন গঠন হবে না। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা আপনি আরো ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন আমি যদি একটা অ্যালডিহাইড নিই, সাপোজ আমি ইথানেল নিলাম, CH3CSO ইথানেল, ঠিক আছে। এই ইথানেলটা একজন নর্মাল স্টুডেন্ট যখন বাহ্যিকভাবে দেখবে তখন সেই মনে করবে কি এই যে অ্যালডিহাইড তথা এই ইথানেলে হাইড্রোজেন বন্ধন আছে, কেননা সেই থিঙ্কিং করবে কি এই যে CSO এই যে এই হাইড্রোজেনটা তড়িৎ ঋণাত্মক মোল অক্সিজেনের সাথে আছে, সেটা নর্মাল বাহ্যিকভাবে চিন্তা করবে। বাট আপনি যখন এই ইথানলের গাঠনিক সংকেতটা আঁকবেন তখন দেখবেন এই যে CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড H, এটা হচ্ছে ভাই ইথানলের গাঠনিক সংকেত। যখন ভাই আপনি গাঠনিক সংকেতটা আঁকবেন তখন দেখেন এই যে তড়িৎ ঋণাত্মক মোল এই যে অক্সিজেনটা এটা কিন্তু ভাই হাইড্রোজেনের সাথেই নাই। এই তড়িৎ ঋণাত্মক মোল অক্সিজেনটা মূলত আছে কার সাথে ভাই? কার্বনের সাথে। তাহলে কি ভাই আমরা বলতে পারি এই ইথানেল তথা অ্যালডিহাইডে কি হাইড্রোজেন বন্ধন থাকবে? অ্যালডিহাইডে কিন্তু ভাই হাইড্রোজেন বন্ধন নাই। কারণ কেন? যদিও আপনি যখন আণবিক সংকেত লিখতেছেন তখন বাহ্যিকভাবে মনে হচ্ছে এই অক্সিজেনটা তড়িৎ ঋণাত্মক মোল অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে, বাট হাইড্রোজেনের সাথে না। এটা আপনি স্পেসিফিক্যালি বুঝতে পারবেন যখন আপনি জিনিসটা গাঠনিক সংকেত আকারে আঁকবেন। ঠিক সেম আপনি যতক্ষণ অ্যাসিডের গাঠনিক সংকেত আঁকবেন, যেমন এই যে কোনো একটা জৈব অ্যাসিড, যেমন এখানে ইথানিক অ্যাসিড আছে, যেমন আমি যদি গাঠনিক সংকেত আঁকি CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড H, এটা হচ্ছে ভাই অ্যাসিডের গাঠনিক সংকেত ইথানিক অ্যাসিড। তো এই যে গাঠনিক সংকেতে দেখেন এখানে দেখেন এই যে তড়িৎ ঋণাত্মক মোল একটা অক্সিজেনের পাশে কিন্তু ভাই হাইড্রোজেন আছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন এই যতগুলো জৈব অ্যাসিড আছে সবগুলো জৈব অ্যাসিডে কিন্তু ভাই আপনার কি বন্ধন থাকবে? হাইড্রোজেন বন্ধন থাকবে। কারণ কেন? এই যে দেখেন জৈব অ্যাসিডের যখন গাঠনিক সংকেত আঁকবেন তখন একটা অক্সিজেন এই তড়িৎ ঋণাত্মক মোল অক্সিজেনটা হাইড্রোজেনের পাশে আছে, ঠিক আছে, যেটা আমরা অ্যালডিহাইডের গাঠনিক সংকেতে পাই নাই। তার মানে আপনি ইজিলি বুঝলেন কি সকল অ্যালডিহাইড যে অ্যালডিহাইডই হোক না কেন অ্যালডিহাইডে কিন্তু ভাই হাইড্রোজেন বন্ধন নাই, বাট অ্যাসিড সমূহে যতগুলো জৈব অ্যাসিড আছে সব জৈব অ্যাসিডে হাইড্রোজেন বন্ধন আছে। এটা এক কথায় আপনি মনে রাখবেন, সেটা ইথানোয়িক অ্যাসিড হোক, মেথানোয়িক অ্যাসিড হোক, ফার্মিক অ্যাসিড হোক। যেমন আরেকটা জিনিস হচ্ছে সকল
অ্যালকোহল, যতগুলো অ্যালকোহল আছে সব অ্যালকোহলে হাইড্রোজেন বন্ধন আছে। কেননা আপনি মনে করেন একটা ইথানলের গাঠনিক সংকেত আঁকেন, ইথানলের গাঠনিক সংকেত যখন আপনি আঁকবেন তখন এরকম পাবেন CH3 বন্ড CH অর্থাৎ CH2 বন্ড ও বন্ড H পাবেন, এরকম পাবেন। এটা হচ্ছে ভাই ইথানলের গাঠনিক সংকেত CH3 CH2OH। তখন অ্যালকোহলের যখন গাঠনিক সংকেত আঁকবেন তখন আপনি তড়িৎ ঋণাত্মক মূল অক্সিজেনের পাশেই সাথেই কিন্তু হাইড্রোজেনকে পাবেন। সো আপনি ইজিলি বুঝতে পারবেন, বোঝা যাচ্ছে যে সকল অ্যালডিহাইডে কিন্তু ভাই আমার হাইড্রোজেন বন্ধন আছে। পাশাপাশি অ্যামোনিয়াতেও হাইড্রোজেন বন্ধন আছে, এটা তো আমরা জানি। পানিতেও হাইড্রোজেন বন্ধন আছে, এটা জানি। আর হাইড্রোজেন ফ্লোরাইড, এটাতেও কি বন্ধন আছে ভাই? হাইড্রোজেন বন্ধন আছে। এখানে আমি স্পেসিফিকলি আপনাকে কয়েকটা জিনিস বুঝাতে চাচ্ছি সরাসরি। সকল জৈব অ্যাসিডে হাইড্রোজেন বন্ধন আছে, সকল অ্যালকোহলে হাইড্রোজেন বন্ধন আছে, বাট অ্যালডিহাইডে কিন্তু আপনার হাইড্রোজেন বন্ধন নাই, যেটা আমি আপনাকে গাঠনিক সংকেত আকারে বুঝালাম। যে কোনো একটা কম্পাউন্ড আপনি যখন গাঠনিক সংকেতে কনভার্ট করতে পারবেন তখন ইজিলি বুঝতে পারবেন এখানে হাইড্রোজেন বন্ধন আছে কিনা। তো আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি এই অ্যানালাইসিস থেকে, কোন যৌগ হাইড্রোজেন বন্ধন তৈরি করে না? পানি হাইড্রোজেন বন্ধন তৈরি করে, হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন বন্ধন তৈরি করে। সি অপশনে যেটা আছে দেখেন C2H2 উপরে, এটা হচ্ছে মূলত অক্সালিক অ্যাসিডের আণবিক সংকেত দিছে আপনাকে, COOH বন্ড COOH, এটা একটা হচ্ছে জৈব অ্যাসিড। সো এটাতে নিঃসন্দেহে হাইড্রোজেন বন্ধন থাকবে। তার মানে ডি অপশন যেটা আছে দেখেন, এটার যখন আপনি গাঠনিক সংকেত আঁকবেন ডি অপশনটা এই যে এরকম CH2, এই যে এরকম, এই যে Cl, এই যে CH2 Cl2, এই যে গাঠনিক সংকেত, এই গাঠনিক সংকেত আঁকার পরে দেখেন এই যে হাইড্রোজেনের পাশে কি তড়িৎ ঋণাত্মক মূল ক্লোরিনটা আছে? ক্লোরিনটা কিন্তু নাই ভাইয়া, এই ক্লোরিনটা আছে মূলত কার্বনের সাথে, যেটা আপনি দেখেন যদিও এটা বাহ্যিকভাবে মনে হবে এই যে হাইড্রোজেনের পাশেই তো ক্লোরিন আছে, তাহলে মনে হয় এটাতে হাইড্রোজেন বন্ধন আছে। না ভাই, এটা হাইড্রোজেন বন্ধন নাই, যেটা আপনি গাঠনিক সংকেতে দেখতে পাচ্ছেন এই তড়িৎ ঋণাত্মক মূল ক্লোরিনগুলো আছে মূলত কার্বনের সাথে, হাইড্রোজেনের সাথে নাই। সো নিঃসন্দেহে আমরা বলতে পারি এই কম্পাউন্ডটা আমার হাইড্রোজেন বন্ধন তৈরি করবে না। দ্যাটস আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কি এই যে এই কম্পাউন্ডটা CH2Cl2। আশা করি ভাই বুঝতে পেরেছেন। ঠিক নেক্সট 4 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল ভাই হাইড্রোজেন বন্ধন সম্পর্কিত, একটি পানির অণুতে সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন বন্ধন থাকতে পারে? তাহলে দেখেন ভাই একটা পানির অণু, তা আমি তো আপনাকে আগেই বলেছি, পূর্বেই বলেছি এই যে পানির অণু এটাতে কিন্তু হাইড্রোজেন বন্ধন আছে। এখন আপনাকে কোয়েশ্চেনটা করেছে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে। তো কয়টা হাইড্রোজেন বন্ধন আছে এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি ভাই গাঠনিক সংকেতটা আঁকবেন। গাঠনিক সংকেত আঁকলে ইজিলি বোঝা যাবে যে এখানে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে। দেখেন ভাই এই জিনিসগুলো আমরা যখন সংকরণ পড়েছিলাম তখন সেখানে বিস্তারিত পড়েছিলাম। এই যে পানির অণুতে হচ্ছে ভাই sp3 সংকরণ, এবং এটার আকৃতিটা কি বি আকৃতি বা কি কৌণিক, এবং এটার মধ্যবর্তী কোণটা কত ভাই 104.5 ডিগ্রি। এখন দেখেন এটা হচ্ছে ভাই পানির গাঠনিক সংকেত। এই গাঠনিক সংকেতে দেখেন ভাই এই যে পানির অণুর যে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে এই দুইটা হাইড্রোজেন পরমাণুই কিন্তু উচ্চ তড়িৎ ঋণাত্মক মূল অক্সিজেনের সাথে কি ভাই যুক্ত আছে। সো এখানে একটা হাইড্রোজেন বন্ধন হবে, এখানে একটা হাইড্রোজেন বন্ধন হবে। কারণ কেন? কারণ দুইটা হাইড্রোজেনই এই উচ্চ তড়িৎ ঋণাত্মক মূল অক্সিজেনের সাথেই যুক্ত আছে। সো আমরা নিঃসন্দেহে বলতে পারি পানির অণুতে টোটাল হাইড্রোজেন বন্ধন হবে কয়টা ভাই? দুইটা। আশা করি ভাই ডিসকাশন আর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। খুব সিম্পল কোয়েশ্চেন, জাস্ট বোঝার একটু থিঙ্কিং। দ্যাটস ওয়াই একটা পানির অণুতে সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন বন্ধন? দুইটা হাইড্রোজেন বন্ধন। ভাই আপনি জাস্ট সিম্পলি আমি যে অ্যানালাইসিসগুলো করলাম এই অ্যানালাইসিসগুলো একটু রিমেম্বার করার ট্রাই করবেন, তাহলে হাইড্রোজেন বন্ধন সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন আপনি সলভ করতে পারবেন। ওকে, আসেন ভাই এখন আমরা 5 নম্বর কোয়েশ্চেনটা সলিউশন করব। 5 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, কোন যৌগে মুক্তজোট ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল ভাই। নিচে আপনাকে 4টা কম্পাউন্ড দেওয়া আছে, 4টা যৌগ দেওয়া আছে। আপনাকে কোয়েশ্চেনটা করেছে ভাই কোন যৌগে কোন কম্পাউন্ডে মুক্তজোট ইলেকট্রনের সংখ্যা সর্বোচ্চ, অর্থাৎ কোন কম্পাউন্ডের মধ্যে মুক্তজোট ইলেকট্রনের সংখ্যা সবচেয়ে বেশি আছে সেটা ভাই আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো আসেন ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাই অ্যাট ফার্স্ট আপনাকে বুঝতে হবে এই মুক্তজোট ইলেকট্রন জিনিসটা কি, অর্থাৎ এই যে মুক্তজোট ইলেকট্রনের ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি, এই জিনিসটা ভাই অ্যাট ফার্স্ট আপনাকে বুঝতে হবে। এটাকে অনেক সময় লোন পেয়ার বলা হয়, ইংলিশে বলা হয় কি ভাই লোন পেয়ার, বা বাংলায় হচ্ছে ভাই মুক্তজোট ইলেকট্রন। এবং এটার ডেফিনিশনটা দেখেন তাহলে ভাই আপনি কোয়েশ্চেনটা ইজিলি সলভ করতে পারবেন। পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের যেসব ইলেকট্রন জোট, পরমাণুর কোন শক্তি স্তর ভাই? সর্বশেষ শক্তি স্তরের যেসব ইলেকট্রন জোট বন্ধন গঠনে অংশগ্রহণ করে না,
বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, মুক্তভাবে বিরাজ করে, তাকে মুক্তজোট ইলেকট্রন বলে। আশা করি ভাইয়া বুঝতে পেরেছেন। এখানে বলা হচ্ছে ভাইয়া যে কোনো একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যেসব ইলেকট্রনগুলা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, মুক্তভাবে বিরাজ করে, সেগুলাকেই বলা হচ্ছে ভাই আপনার মুক্তজোট ইলেকট্রন। এখন আসেন ভাই আমরা কোয়েশ্চেনটা সলভ করব, এই যে কোন যৌগে মুক্তজোট ইলেকট্রনের সংখ্যা সর্বোচ্চ সেটা আমরা কিভাবে অ্যানালাইসিস করব। দেখেন এই অপশনটা আমরা চেক করব। এই অপশনে যে কম্পাউন্ডটা সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এখন আপনি কিভাবে মুক্তজোট ইলেকট্রনের সংখ্যাগুলো বের করবেন সেই ট্রিক্সটা আমি এখন বুঝাচ্ছি। যেমন দেখেন আপনি যেসব পরমাণুগুলো আছে, যেমন HCl গঠনে হাইড্রোজেন এবং ক্লোরিন আছে, এখন এই দুইটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাটা আপনি কাউন্ট করবেন। যেমন হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, তার মানে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কত 1। আর ক্লোরিন 17, আপনি যখন ইলেকট্রন বিন্যাস করবেন 2, 8, 7, তার মানে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে কয়টা 7টা। আর হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে কয়টা 1টা। এখন যখন বন্ধন গঠনে অংশগ্রহণ করতেছে HCl তৈরি হচ্ছে, তাহলে একটা হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে যে একটা ইলেকট্রন আছে, এটার জন্য এই যে ক্লোরিনের যে 7টা ইলেকট্রন, এই 7টা ইলেকট্রন থেকে অনলি মাত্র একটা ইলেকট্রন অংশগ্রহণ করবে, আরো বাকি কয়টা ইলেকট্রন থাকবে 6টা ইলেকট্রন। কারণ যেহেতু এখানে হাইড্রোজেনে একটা, সো ক্লোরিনও এই যে 7টা ইলেকট্রন যে আছে সর্বশেষ শক্তি স্তরে, এই 7টা ইলেকট্রন থেকে অনলি মাত্র একটা ইলেকট্রন HCl গঠনে ব্যবহার হবে, আরো 6টা ইলেকট্রন থেকে যাবে। এই যে 6টা ইলেকট্রন, এই যে ক্লোরিনের আর বাকি যে 6টা ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করলো না, এই 6টা ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে ভাই লোন পেয়ার বা মুক্তজোট ইলেকট্রন। এই যে এইগুলাকে এইভাবে প্রকাশ করা হয়, যে 6টা ডট ডট আকারে 6টা। তার মানে ঠিক সেম ওয়াজ অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াতে কয়টা মুক্তজোট ইলেকট্রন আছে দেখেন। অ্যামোনিয়া নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 7, ইলেকট্রন বিন্যাস করলে 2, 5, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে কয়টা 5টা। এই যে হাইড্রোজেন তো 1, বাট এখানে H3, তার মানে হাইড্রোজেন কয়টা এখানে 3টা, একটা করে কয়টা 3টা। তো দেখেন নাইট্রোজেন যে 5টা আছে, এই নাইট্রোজেনের 5টা ইলেকট্রন থেকে বন্ধন গঠনে ব্যবহার হবে 3টা, বন্ধন গঠনে ব্যবহার হবে 3টা। কেননা হাইড্রোজেন যেহেতু 3টা আছে, 3টার জন্য নাইট্রোজেনের 3টা ইলেকট্রন ব্যবহার হয়ে এই অ্যামোনিয়াটা তৈরি হবে। কিন্তু নাইট্রোজেনের আরো কয়টা ইলেকট্রন এক্সট্রা রয়ে যাবে 2টা। এই 2টা ইলেকট্রনকে এই যে লোন পেয়ার হিসেবে এভাবে লেখা হয়। তার মানে অ্যামোনিয়াতে লোন পেয়ার বা মুক্তজোট ইলেকট্রন আছে কয়টা 2টা। আশা করি ভাই আপনি আমার ডিসকাশনগুলো বুঝতে পেরেছেন। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে কম্পাউন্ডটা দেওয়া আছে, এই কম্পাউন্ডগুলোতে যে পরমাণুগুলো আছে, ওই পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা লিখে কয়টা ব্যবহার হচ্ছে সেটা দেখে আপনি ইজিলি লোন পেয়ার বা মুক্তজোট ইলেকট্রনের সংখ্যা বের করতে পারবেন। ঠিক সেম ওয়াইজ এই যে পানির ক্ষেত্রে হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটা, কিন্তু হাইড্রোজেন টোটাল 2টা, হাইড্রোজেন পরমাণু 2টা। আর অক্সিজেনের সর্বশেষ ইলেকট্রন বিন্যাস হচ্ছে 6টা। এই 6টা থেকে এখানে এই হাইড্রোজেন 2টার জন্য 2টা ইলেকট্রন ব্যবহার হবে, আরো 4টা মুক্তজোট ইলেকট্রন হিসেবে রয়ে যাবে অক্সিজেনের। তার মানে এই যে পানির অণুতে মুক্তজোট ইলেকট্রন সংখ্যা কয়টা 4টা অক্সিজেনের। ঠিক সেম হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন এখানে 2টা, সালফার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 16, ইলেকট্রন বিন্যাস করলে 2, 8, 6, সর্বশেষ ইলেকট্রন বিন্যাস 6টা। এই 6টা ইলেকট্রন থেকে সালফারের এই হাইড্রোজেনের জন্য 2টা হাইড্রোজেন পরমাণুর জন্য এই সালফারের সর্বশেষ ইলেকট্রন বিন্যাস 6টা থেকে 2টা ইলেকট্রন ব্যবহার হবে, আরো 4টা ইলেকট্রন মুক্তজোট ইলেকট্রন হিসেবে রয়ে যাবে সালফারের। আশা করি ভাই বুঝতে পেরেছেন। তার মানে অ্যানালাইসিস থেকে দেখলেন HCl এ মুক্তজোট ইলেকট্রনের সংখ্যা রয়ে যাচ্ছে 6টা, অ্যামোনিয়াতে 2টা, পানিতে 4টা, হাইড্রোজেন সালফাইডে 4টা। তার মানে সবচেয়ে বেশি মুক্তজোট ইলেকট্রন সংখ্যা দেখা যাচ্ছে অপশন এ, HCl গঠনে ক্লোরিনের 6টা মুক্তজোট ইলেকট্রন আছে। আশা করি ভাই আপনি ডিসকাশন আর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার দাঁড়াবে কি, কোন যৌগে মুক্তজোট ইলেকট্রনের সংখ্যা সর্বোচ্চ HCl এ, যেটা ভাই আমি অ্যানালাইসিস থেকে আপনাকে বোঝালাম। আপনাকে বুঝতে হবে সর্বশেষ ইলেকট্রন বিন্যাস। কারণ কেন আপনাকে মুক্তজোট ইলেকট্রনের ডেফিনিশনে বলেছে পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের যেসব ইলেকট্রন, শেষ শক্তি স্তরের যেসব ইলেকট্রনগুলা বন্ধন গঠনে অংশগ্রহণ করতেছে না, সেগুলাকেই বলা হচ্ছে মুক্তজোট ইলেকট্রন। সো ট্রিক্সটা হচ্ছে আপনি যে কম্পাউন্ডটাতে যে পরমাণুগুলো আছে সেগুলোর সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটা লিখে কয়টা ব্যবহার হচ্ছে এটা হিসাব করে আপনি ইজিলি মুক্তজোট ইলেকট্রনের সংখ্যা বের করতে পারবেন।
আসেন ভাই এখন আমরা 6 নম্বর কোশ্চেনটা সলিউশন করব। 6 নম্বর কোশ্চেনটা দেখেন, কোন যৌগে অষ্টক পূর্ণ নয়? এই কোশ্চেনটা দেখেন ভাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 17-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। ভাই আপনাকে নিচে অপশনে 4টা কম্পাউন্ড দেওয়া আছে, আপনাকে কোশ্চেনটা করা হয়েছে কোন কম্পাউন্ডটা, কোন যৌগটা অষ্টক পূর্ণ নয়। তো আসেন ভাই এই কোশ্চেন রিলেটেড যে ইনফরমেশনগুলো আপনাকে ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাই এট ফার্স্ট আপনাকে অষ্টক নিয়ম জিনিসটা বুঝতে হবে। কি নিয়ম ভাইয়া? অষ্টক নিয়ম। এখন আমি যদি আপনাকে একটু করে বলি ভাইয়া, অষ্টক নিয়মটা হচ্ছে ভাইয়া কোন একটা যৌগ গঠনকালে কোন মোল, কোন যৌগ গঠনকালে, কোন একটা কম্পাউন্ড গঠনকালে কোন মোল ইলেকট্রন গ্রহণ হোক, সেটা বর্জন হোক অথবা বাগাবাগি বা শেয়ারের মাধ্যমে হোক, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস তথা সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন বিন্যাসের যে অর্জন হয়, 8টা করে যে ভাইয়া ইলেকট্রন ধারণের মাধ্যমে যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে সেটাকেই বলা হচ্ছে ভাই কি নিয়ম? অষ্টক নিয়ম। এটা তো আমরা সবাই জানি। সেটা হচ্ছে ভাই কি, যৌগ গঠনকালে কোনো মোল ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা বাগাবাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস অর্জন করে সেটাকে বলা হচ্ছে ভাই কি নিয়ম? অষ্টক নিয়ম। বাট এই যে অষ্টক নিয়ম, এটা সমযোজী যৌগসমূহের মধ্যে একটু ভিন্ন আছে। কি আছে ভাই? সমযোজী যৌগসমূহের মধ্যে এটার 2টা ব্যতিক্রম নিয়ম আছে। একটা হচ্ছে ভাই অষ্টক সম্প্রসারণ, আর একটা হচ্ছে কি ভাই? অষ্টক সংকুচন। একটা কি ভাইয়া? অষ্টক সম্প্রসারণ, আরটা হচ্ছে কি ভাইয়া? অষ্টক সংকুচন। আপনি কিন্তু নাম দেখেই বুঝতে পারতেছেন অষ্টক সম্প্রসারণ মানে কি, অষ্টক সম্প্রসারণ মানে কি বেশি, তার মানে অষ্টক সম্প্রসারণ মানে কি এইখানে 8টার বেশি ইলেকট্রন আছে। কয়টার বেশি ইলেকট্রন আছে? 8টার বেশি ইলেকট্রন আছে। আর অষ্টক সংকুচন মানে কি 8টার চেয়ে কম ইলেকট্রন আছে। আশা করি বুঝতে পেরেছেন, এটা সহজ বাছাই। অর্থাৎ অষ্টক সম্প্রসারিত যে যৌগ সেগুলা কিন্তু ভাই কি অষ্টক পূর্ণ আছে। কি পূর্ণ আছে? অষ্টক পূর্ণ আছে। কারণ 8টার চেয়ে বেশি ইলেকট্রন, 8টা থাকলে সেটা অষ্টক পূর্ণ। বাট অষ্টক সম্প্রসারিত যে যৌগ সেগুলোতে 8টার বেশি ইলেকট্রন আছে, তার মানে অষ্টক সম্প্রসারিত যৌগগুলা অষ্টক পূর্ণ আছে। বাট অষ্টক সংকুচন যে যৌগগুলা সেগুলাতে কিন্তু ভাই অষ্টক পূর্ণ নয়। এগুলা কি নয় ভাইয়া? অষ্টক পূর্ণ নয়। কেননা এখানে এই অষ্টক সংকুচিত যে যৌগগুলা এগুলাতে 8টার চেয়ে কম ইলেকট্রন থাকে। কারণ 8টা ইলেকট্রন থাকলে অষ্টক পূর্ণ, যেহেতু অষ্টক সংকুচিত যৌগগুলোতে 8টার কম ইলেকট্রন থাকে তাহলে অষ্টক সংকুচিত যৌগগুলো কিন্তু ভাই আপনার অষ্টক পূর্ণ নয়। আপনাকে পরীক্ষার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অষ্টক সম্প্রসারিত যে যৌগগুলা এগুলার এক্সাম্পলগুলো ভর্তি পরীক্ষার জন্য আপনাকে মাথায় রাখতে হবে। যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড, এগুলো হচ্ছে অষ্টক সম্প্রসারিত যৌগ। ফসফরাস পেন্টাক্লোরাইড, সালফার টেট্রাফ্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড, আয়োডিন হেপ্টাফ্লোরাইড, এই সবগুলো হচ্ছে ভাই আপনার অষ্টক সম্প্রসারিত যৌগ। আরো 2টা আছে, এটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, এটাও কিন্তু ভাই আপনার অষ্টক সম্প্রসারিত যৌগ। এই কম্পাউন্ডগুলো মাথায় রাখবেন। আর অষ্টক সংকুচিত যে যৌগগুলা এগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে এই টাইপের একটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায়। যেমন নিচের কোনটি অষ্টক পূর্ণ নয়, অথবা নিচের কোনটি অষ্টক সম্প্রসারিত যৌগ, এভাবে কিন্তু কোয়েশ্চেন ফরম্যাটগুলো হয়। তাহলে অষ্টক সংকুচন, অষ্টক সংকুচিত যৌগের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড। এই এক্সাম্পলগুলো ভাই আপনার নোট করার প্রয়োজন হলে একটু নোট করে নেন, কারণ এই জিনিসগুলো আপনি নোট করে নিলে আপনার সবচেয়ে বেশি মনে থাকবে। আর বেরিলিয়াম ফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, বোরন টেট্রাফ্লোরাইড, এই সবগুলো হচ্ছে ভাই অষ্টক সংকুচিত যৌগ, অর্থাৎ যেগুলোতে আমার অষ্টক পূর্ণ নয়, 8টা করে ইলেকট্রন বিন্যাস অর্জন হয় নাই, অর্থাৎ এগুলো অষ্টক পূর্ণ যৌগ নয়। তো আমরা যদি কোয়েশ্চেনটা সলভ করি ইনফরমেশনগুলো মাথায় রেখে, যেমন দেখেন কোন যৌগ অষ্টক পূর্ণ নয়, তাহলে অষ্টক পূর্ণ নয় কোনগুলা? যেগুলা অষ্টক সংকুচিত যৌগ। যেগুলো কি যৌগ ভাই? অষ্টক সংকুচনের মাধ্যমে গঠিত যৌগ। যেগুলো অষ্টক সংকুচিত যৌগ এগুলাতে কিন্তু ভাই আপনার অষ্টক পূর্ণ নয়, কেননা এগুলাতে 8টার চেয়ে কম ইলেকট্রন, 8টার চেয়ে কি থাকে ভাই? কম ইলেকট্রন থাকে। তো এরকম একটা কম্পাউন্ড দেখেন, আমি আপনাকে অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, উদাহরণগুলো যদি মনে রাখতে পারেন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, বোরন টেট্রাফ্লোরাইড, তার মধ্যে আপনার অপশনে দেখেন যেগুলো আছে সেগুলো হচ্ছে ভাই বোরন
টেট্রাফ্লুরাইড, এটা হচ্ছে আমার অষ্টক সংকোচনের মাধ্যমে গঠিত যৌগ, যেটাতে অষ্টক পূর্ণ নাই। বাট দেখেন ফসফরাস পেন্টাক্লোরাইড, আয়োডিন হেপ্টাফ্লুরাইড আর ফসফরাস ট্রাইক্লোরাইড, এটা তো অষ্টক নিয়ম মেনে চলে, এটা তো আমরা জানি। এই যে এগুলো হচ্ছে ভাই সবগুলা, এই দুটো হচ্ছে আপনার অষ্টক সম্প্রসারিত যৌগ, যেগুলোতে আপনার অষ্টক পূর্ণ আছে, আর এটা সরাসরি অষ্টক নিয়ম মেনে চলে এরকম একটা কম্পাউন্ড। তার মানে আমার এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অষ্টক পূর্ণ নয় হচ্ছে ভাই বোরন টেট্রাফ্লুরাইড, এই কম্পাউন্ডটা, যেগুলো অষ্টক সংকোচনের মাধ্যমে গঠিত যৌগ। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন আর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। আপনাকে এই এক্সাম্পলগুলো একটু ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে। ওকে, আসেন ভাই এখন আমরা 7 নম্বর কোয়েশ্চেনটা সলিউশন করব। 7 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, নিচের কোন যৌগের মধ্যে সবচেয়ে কম পোলারায়ন ঘটে? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 17-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। নিচে দেখেন ভাই আমাকে 4টা কম্পাউন্ড দেওয়া আছে, 4টা যৌগ দেওয়া আছে, আমাকে কোয়েশ্চেনটা করা হয়েছে কোন যৌগের মধ্যে সবচেয়ে কম পোলারায়ন ঘটবে। তো আসেন ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে এট ফার্স্ট পাজনের যে পোলারায়ন নিয়ম আছে, এই পাজনের পোলারায়ন নিয়মগুলো আপনাকে জানতে হবে। এই পাজনের যে পোলারায়ন নিয়ম, এই নিয়মগুলো যদি ভাই আপনি জানেন, তাহলে এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনি ইজিলি সলভ করতে পারবেন। যেমন পাজনের পোলারায়ন নিয়মে বলা হয়েছে, দেখেন একটু খেয়াল করেন, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হবে পোলারায়নও তত বেশি হবে। এখানে যে নিয়মগুলা, এগুলো হচ্ছে ভাই পোলারায়ন বেশি হওয়ার নিয়ম। পাজনের পোলারায়ন নিয়মগুলা কি? পোলারায়ন বেশি হওয়ার কথা, বেশি হওয়ার নিয়ম এগুলা। ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হবে পোলারায়নও কি হবে ভাই তত বেশি হবে। এই জিনিসটাতে বোঝানো হয়েছে ক্যাটায়ন মানে পজিটিভ, অ্যানায়ন মানে নেগেটিভ, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভের চার্জের সংখ্যা যত বেশি হবে পোলারায়নও কি হবে বেশি হবে। আর রিভার্স হলে পোলারায়ন কি হবে কম হবে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যখন কম হবে পোলারায়নও কি হবে কম হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেন 2 নম্বর অপশন, ক্যাটায়নের আকার যত ছোট হবে, অর্থাৎ পজিটিভের আকারটা, ক্যাটায়ন মানে কি পজিটিভ, পজিটিভের আকার যত ছোট হবে পোলারায়ন তত বেশি হবে। এর উল্টা হলে রিভার্স হলে কমে যাবে। ক্যাটায়নের আকার যখন বড় হবে পোলারায়ন কি হবে ভাই কমে যাবে। বুঝতে পারতেছেন আশা করি, কারণ জিনিসগুলো রিভার্সলি চিন্তা করতে হবে আপনাকে। অ্যানায়নের আকার যত বড় হবে পোলারায়ন কি হবে বেশি হবে। অ্যানায়ন মানে কি নেগেটিভ, নেগেটিভের আকার যত বড় হবে পোলারায়ন বেশি হবে। আর রিভার্স চিন্তা করলে অ্যানায়নের আকার যত ছোট হবে, অর্থাৎ নেগেটিভের আকার যত ছোট হবে পোলারায়নও তত কি হবে কম হবে। দুইটা রিভার্সলি চিন্তা করবেন। এবং 4 নাম্বার হচ্ছে ডি ও এফ অরবিটালের কি উপস্থিতি থাকলে পোলারায়ন কি হবে বেশি হবে। আসেন আমরা একটা একটা নিয়ম চেক করি। আমাকে কিন্তু কোয়েশ্চেনে ভাইয়া কোনটাতে পোলারায়ন কম হবে সেটা বের করতে বলা হয়েছে। আর পাজনের পোলারায়ন নিয়মগুলো হচ্ছে, এইগুলা হচ্ছে পোলারায়ন বেশি হওয়ার নিয়ম। তার মানে আপনাকে এখন রিভার্স চিন্তা করতে হবে, কারণ আপনাকে পোলারায়ন কম কোনটাতে হবে সেটা বের করতে হবে। তাহলে পাজনের পোলারায়ন নিয়মে দেখলাম ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হবে পোলারায়নও বেশি হবে। যেহেতু আমাকে পোলারায়ন কম বের করতে হবে, সেজন্য আমাকে খুঁজতে হবে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত কম হবে পোলারায়নও কি হবে তত কম হবে। তাহলে আমরা অপশনগুলো চেক করি। আমাকে যে 4টা অপশন দেওয়া আছে, 4টা কম্পাউন্ডের যে অপশনগুলো দেওয়া আছে, দেখেন আমি এই অপশনগুলোকে ভেঙে আয়ন আকারে প্রকাশ করেছি যাতে আমার জন্য কি হয় সুবিধা হয়। তার মানে এখন আমাকে পোলারায়ন কম হওয়ার জন্য ফার্স্ট অপশনটা চেক করব, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত কম হবে পোলারায়নও তত কি হবে কম হবে। তার মানে এখন আপনি দেখেন ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ কোনটাতে কম আছে। সি এবং ডি অপশন দেখেন দুইটাতে ক্যাটায়ন 4 করে করে, দুইটাতে ক্যাটায়ন কি করে করে 4 করে করে। বাট অ্যানায়ন দেখেন নেগেটিভ সবগুলোতে -1, নেগেটিভ সবগুলোতে কি ভাই -1, সো নেগেটিভ সবার জন্য সমান। বাট ক্যাটায়ন দেখেন দুইটাতে 4 করে করে আর দুইটাতে 2 করে করে। তার মানে আমাকে খুঁজতে হবে কমগুলা, ক্যাটায়নের চার্জ কোনটাতে কম। তাহলে বেশিগুলো আমরা কি দিব বাদ দিব, কারণ বেশিগুলাতে পোলারায়ন কি হবে ভাই বেশি হবে। তার মানে আমরা একটা অপশন দিয়ে একটা পয়েন্ট দিয়ে এই যে ক্যাটায়ন অ্যানায়নের চার্জ যত কম হবে পোলারায়ন তত কম হবে, এই পয়েন্টটা দিয়ে আমরা সি এবং ডি অপশনটা কি দিলাম বাদ দিলাম। কারণ সি এবং ডি অপশনে এ এবং বি অপশনের তুলনায় এ এবং বি অপশনে যে ক্যাটায়নটা আছে ওটার তুলনায় চার্জের সংখ্যা বেশি, চার্জের সংখ্যা বেশি হলে পোলারায়ন বেশি হয়ে যাবে, সেজন্য সি এবং ডি অপশন বাদ। আমাকে পোলারায়ন কম কোনটাতে হবে সেটা বের করতে হবে। এখন আসেন
তাহলে এখন দেখেন দুইটাতে এ এবং বি অপশনে যে দুইটা, ওই দুইটাতে দেখেন এখানে ক্যাটায়ন +2, এখানে ক্যাটায়ন +2, অ্যানায়ন এখানে -1, এখানেও কি -1। তার মানে দুইটাতেই সমান সমান চার্জের সংখ্যা। তার মানে কি দুইটাতেই পোলার আয়ন কি সমান হবে, অর্থাৎ দুইটাই কি অ্যান্সার হবে? না ভাইয়া, দুইটা কখনোই অ্যান্সার হবে না। এখন আমার অ্যান্সার হবে একটা। এখন কোনটা অ্যান্সার হবে সেটা বের করার জন্য আপনাকে পরবর্তী নিয়মগুলোতে যেতে হবে। পরবর্তী নিয়ম কি? ক্যাটায়নের আকার যত কি হবে ভাই ছোট হবে। কিন্তু দেখেন ভাই ক্যাটায়ন দুইটাই কিন্তু সেম, এখানেও কিন্তু টিন 2+, এখানেও কিন্তু টিন 2+, তো দুইটার আকারই কিন্তু কি সেম হবে। সো এটা আমার অ্যাপ্লিকেবল করতে পারতেছি না, কারণ ক্যাটায়ন দুইটাই সমান। তো দেখেন নেক্সট 3 নাম্বার পয়েন্ট দেখি, অ্যানায়নের আকার যত বড় হবে, অ্যানায়নের আকার যত বড় হবে পোলার আয়ন কি হবে ভাই বেশি হবে। কিন্তু এখন আমাকে বের করতে হবে অ্যানায়নের আকার যত কম হবে পোলার আয়ন কি হবে ভাই কম হবে, এটা। তার মানে এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে অ্যানায়নের আকার কোনটাতে কম। অ্যানায়নের আকার যেটাতে কম আমার পোলার আয়নও সেটাতে কি হবে কম হবে। এখন দেখেন অ্যানায়ন একটাতে আছে ফ্লোরিন মাইনাস, একটা আছে ফ্লোরিন, একটা আছে ক্লোরিন। তো আমরা জানি ভাইয়া ফ্লোরিনের আকারটা সবচেয়ে কি ভাই কম, কারণ আমাকে বের করতে হবে ফ্লোরিনের আকার, কারণ আমাকে দেখতে হবে অ্যানায়নের আকার যেটার কম সেটার পোলার আয়নও কি হবে কম হবে। তো আমরা জানি যে ভাইয়া ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ফ্লোরিনের আকারটা সবচেয়ে ক্ষুদ্র, ফ্লোরিনের আকারটা কি ভাই ছোট। সেজন্য ভাইয়া আমার কোয়েশ্চেনের অ্যান্সার হবে এ অপশনটা। এ অপশনের পোলার আয়নটা সবচেয়ে বেশি কি হবে ভাই কম হবে। আশা করি ভাই বুঝতে পেরেছেন, কারণ ক্লোরিনের আকারটা বড়, ক্লোরিনের আকার বড়। আমরা জানি যে অ্যানায়নের আকার যদি বড় হয় পোলার আয়ন বেশি হবে। কিন্তু দেখেন এই যে ফ্লোরিনের তুলনায় ফ্লোরিনের আকারটা ছোট, অর্থাৎ অ্যানায়ন ফ্লোরিনের আকারটা ক্লোরিনের তুলনায় ছোট। এই জন্য ভাইয়া ফ্লোরিনের ক্ষেত্রে পোলার আয়নটা কি হবে ভাই কম হবে, ক্লোরিনের ক্ষেত্রে পোলার আয়নটা কি হবে বেশি হবে। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে ভাই এই যে এ অপশনটা, এই যে SnF218 ফ্লোরাইড, এই অপশনটা। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কোনটাতে পোলার আয়ন কম ঘটবে, এই যে টিন ফ্লোরাইড। এটা আশা করি ভাই বুঝতে পেরেছেন। আপনাকে এই নিয়মগুলো একটু অ্যানালাইসিস করতে হবে, কারণ এখানে পাজনের পোলার আয়ন নিয়মে যেগুলো বলা হয়েছে এগুলো হচ্ছে যত হবে পোলার আয়ন বেশি হবে। বাট এখন আপনাকে চিন্তা করতে হচ্ছে রিভার্স, কারণ এখানে অ্যানায়নের আকার যত বড় হবে পোলার আয়ন বেশি হবে। কিন্তু আপনাকে কোয়েশ্চেনে বের করতে পোলার আয়ন কম কোনটাতে হবে, তাহলে পোলার আয়ন কম হওয়ার জন্য অ্যানায়নের আকার যত ছোট হবে পোলার আয়নটাও তত কি হবে কম হবে। এখন অ্যানায়নের মধ্যে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ফ্লোরিনের আকারটা ছোট, অ্যানায়ন ফ্লোরিনের আকারটা কি ছোট, এই জন্য এটাতে পোলার আয়ন কম হবে, ক্লোরিনটাতে পোলার আয়ন বেশি হবে। সেজন্য আমার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এ অপশনটা। আশা করি ভাই আপনি ডিসকাশন আর অ্যানালাইসিস গুলো বুঝতে পেরেছেন। ওকে, আসেন ভাই এখন আমরা 8 নম্বর কোয়েশ্চেনটা সলিউশন করব। 8 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, হেলিজেন সমূহের ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম নিচের কোনটা। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। নিচে আপনাকে অপশনে 4টা হেলিজেন সমূহের ক্রম দেওয়া আছে, এখান থেকে আপনাকে কোয়েশ্চেনটা করা হয়েছে এই ক্রমগুলোর মধ্যে কোনটা ইলেকট্রন আসক্তির কি আসক্তির ভাই ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম নিচের কোনটা। তো আসেন ভাই এই কোয়েশ্চেন রিলেটেড আমি আপনাকে গুরুত্বপূর্ণ 4টা ক্রম উল্লেখ করব। এই 4টা ক্রম ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায়। এই 4টা ক্রম থেকে ভর্তি পরীক্ষায় একটা না একটা ক্রম ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায়, স্পেশালি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে। যেমন দেখেন ফার্স্ট যে ক্রমটা আপনাকে রিমেম্বার করতে হবে এটা হচ্ছে হেলোজেন সমূহের সক্রিয়তার ক্রম। কিসের ক্রম ভাইয়া? সক্রিয়তা। হেলোজেন সমূহের সক্রিয়তার ক্রম হচ্ছে ভাইয়া ফ্লোরিন সবচেয়ে বেশি সক্রিয়, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। সবচেয়ে কম সক্রিয় হচ্ছে আয়োডিন, সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন সবচেয়ে বেশি সক্রিয়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। বাট হেলোজেন সমূহের ইলেকট্রন আসক্তির ক্রম দেখেন কিসের ক্রম ভাই? ইলেকট্রন আসক্তির ক্রমের মধ্যে একটা এক্সেপশনাল, সেটা হচ্ছে এখানে দেখেন ফ্লোরিনের সক্রিয়তা সবচেয়ে বেশি ছিল না, বাট এখানে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা ফ্লোরিনের তুলনায় কি বেশি। এই জন্য ক্রমটা রিমেম্বার করবেন, ক্লোরিন সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি, দেন ফ্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। তার মানে চেঞ্জটা ঘটেছে ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে, এই জিনিসটা রিমেম্বার করবেন। ইলেকট্রন আসক্তির ক্রমে কি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের তুলনায় বেশি, ক্লোরিন, ফ্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। এই ক্রমগুলো নোট করে নেন, কারণ এগুলো ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায়। দেন আরেকটা হচ্ছে ভাইয়া হাইড্রাসিড। কি ভাই? হাইড্রাসিড। যেমন হেলোজেন সমূহকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এক্স, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই যে এই হেলোজেন সমূহের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয়ে যে কম্পাউন্ডগুলো গঠিত হয় HX, এগুলাকে বলা হচ্ছে কি ভাই? হাইড্রাসিড। কি বলা হয়? হাইড্রাসিড। ঠিক আছে,
এই হাইড্রাসিড সমূহের স্ফুটনাঙ্গের ক্রম, এই ক্রমটা ভর্তি পরীক্ষায় অনেকবার এসেছিল। কিসের ক্রম ভাইয়া? হাইড্রাসিড সমূহের স্ফুটনাঙ্গের ক্রম। হাইড্রোজেন ফ্লোরাইড সবচেয়ে বেশি, স্ফুটনাঙ্গ সবচেয়ে বেশি, দেন হাইড্রোজেন ক্লোরাইড, দেন হাইড্রোজেন ব্রোমাইড, দেন হচ্ছে কি ভাইয়া? হাইড্রোজেন আয়োডাইড। এটা হচ্ছে কি হাইড্রাসিড সমূহের কি স্ফুটনাঙ্গের ক্রম। হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্গ সবচেয়ে বেশি আর সবচেয়ে কম হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের। দেন আসেন হাইড্রাসিড সমূহের তীব্রতার ক্রম। এটা অনেকবার এসেছিল, ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছিল। এই হাইড্রাসিড সমূহের তীব্রতার ক্রম। কিসের ক্রম? তীব্রতা। পয়েন্টগুলো মনে রাখবেন, এটা স্ফুটনাঙ্গের ক্রম, এটা তীব্রতার ক্রম। হাইড্রাসিড সমূহের তীব্রতার ক্রম হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে বেশি তীব্র, দেন হাইড্রোজেন ব্রোমাইড, দেন হাইড্রোজেন ক্লোরাইড, দেন হচ্ছে কি ভাই? হাইড্রোজেন ফ্লোরাইড। এই চারটা ক্রম ভাই আপনার যদি দরকার পড়ে একটু নোট করে রাখেন, কারণ ভর্তি পরীক্ষায় এই চারটা ক্রম থেকে যে কোনো একটা ক্রম প্রায় সময় দেখা যায়। তো আসেন ভাই আমরা যদি কোয়েশ্চেনটা সলভ করি, হেলোজেন সমূহের ইলেকট্রন আসক্তির ক্রম। আমরা দেখেছিলাম হেলোজেন সমূহের সক্রিয়তার ক্রম ছিল হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, দেন ব্রোমিন, দেন হচ্ছে কি আয়োডিন। এটা হচ্ছে আপনার সক্রিয়তার ক্রম। কিসের ক্রম? সক্রিয়তার ক্রম। বাট ইলেকট্রন আসক্তির ক্রমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, দেন ফ্লোরিন, দেন ব্রোমিন, দেন কি ভাই? আয়োডিন। যেটা আমার অপশনের কিতে আছে এতে দেখেন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটাই হচ্ছে ভাই ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম। পাশাপাশি আমি আপনাকে হাইড্রাসিড সমূহের যে দুইটা ক্রম, একটা স্ফুটনাঙ্গের ক্রম, একটা তীব্রতার ক্রম, এই দুইটা ক্রম ভাই আপনি নোট করে নেন। কারণ কি জন্য ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেনগুলো এভাবে হয়, নিচের কোনটির স্ফুটনাঙ্গ সবচেয়ে বেশি, এই চারটা যৌগ দেওয়া থাকবে, এই চারটা হাইড্রাসিড দেওয়া থাকবে, আপনাকে কোয়েশ্চেনটা করা হিসেবে কোন নিচের কোনটির স্ফুটনাঙ্গ সবচেয়ে বেশি। তাহলে স্ফুটনাঙ্গ সবচেয়ে বেশি হাইড্রোজেন ফ্লোরাইড, দেন হাইড্রোজেন ক্লোরাইড, দেন হাইড্রোজেন ব্রোমাইড, দেন হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন আয়োডাইডের স্ফুটনাঙ্গ সবচেয়ে কম। আর এটা হবে কি নিচের কোনটি সক্রিয়তার তীব্রতা ক্রম, নিচের কোনটা সঠিক এভাবে দেয়, অথবা নিচের কোনটা সবচেয়ে বেশি তীব্র। তাহলে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে সবচেয়ে বেশি তীব্র, দেন হাইড্রোজেন ব্রোমাইড, দেন হাইড্রোজেন ক্লোরাইড, দেন হাইড্রোজেন ফ্লোরাইড। মুখস্থ করে রাখেন, কারণ পরীক্ষায় সবচেয়ে বেটার, খুব অল্প সময়ে আপনি অ্যান্সার করতে পারবেন। আশা করি আপনি আমার ডিসকাশন অর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। ওকে, আসেন ভাই এখন আমরা তিনটা কোয়েশ্চেন সলভ করব। 9 নম্বর কোয়েশ্চেন, 10 নম্বর কোয়েশ্চেন এবং 11 নম্বর কোয়েশ্চেন। এই তিনটা কোয়েশ্চেন ভাই আমরা একসাথে সলভ করব, কারণ এই তিনটা কোয়েশ্চেনে কিন্তু ভাই সেম টপিক থেকে করা কোয়েশ্চেন। আসেন ভাই আমরা একটা কোয়েশ্চেন দেখি। 9 নম্বর কোয়েশ্চেনটা দেখেন ভাই, নিচের কোন যৌগটিতে sp3d² সংকরণ আছে? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। নিচে ভাই আপনাকে 4টা কম্পাউন্ড দেওয়া আছে, আপনাকে কোয়েশ্চেনটা করা হয়েছে কোন কম্পাউন্ডে কোন যৌগটাতে ভাই আপনার sp3d² সংকরণ আছে, সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক পাশাপাশি সংকরণ সম্পর্কিত আরেকটা কোয়েশ্চেন, যেটা সেম মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তিতে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল ভাই, কোন যৌগটির বন্ধন কোণ ছোট? নিচে ভাই আপনাকে 4টা কম্পাউন্ড দেওয়া আছে, আপনাকে কোয়েশ্চেনটা করা হয়েছে কোন যৌগটার বন্ধন কোণ কি ভাই ছোট। ঠিক সেম এই সংকরণ সম্পর্কিত আরেকটা কোয়েশ্চেন, যেটা সেম একই সালে মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল ভাই, ইথাইন অণুর গঠন নিচের কোনটা? দেখেন ভাই এক টপিক থেকে একই সালে 3টা কোয়েশ্চেন, তিনটাই 18-19 অ্যাডমিশন টেস্টে। ইথাইন অণুর গঠন নিচের কোনটা? তো আসেন ভাই এই সংকরণ সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন সলভ করার জন্য আমি আপনাদেরকে অনেকবার এই সংকরণ সম্পর্কিত অ্যানালাইসিসের চার্টগুলা অনেকবার অ্যানালাইসিস করে বুঝিয়েছিলাম। যেমন ডাবের ইউনিট, সিওর ইউনিট, জাইউর ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ আমি আপনাদেরকে এই চার্টের অ্যানালাইসিস গুলো অনেকবার বলেছিলাম। এবং আরেকটা চার্ট, ইম্পর্টেন্ট চার্ট বলেছিলাম, sp3 সংকরণের মধ্যে আবার কিছু ভেরিয়েশন আছে। এই সংকরণের চার্টগুলো আবার আলাদা করে আপনাদেরকে বুঝিয়েছিলাম। সবগুলো sp3 সংকরণ, বাট বন্ধন কোণ এবং আকৃতিতে কি ভাই ভিন্ন ভিন্ন, বাট সবগুলোর সংকরণ কিন্তু sp3। যেমন পানিও sp3 সংকরণ, অ্যামোনিয়া sp3 সংকরণ, বাট পানির বন্ধন কোণ 104, অ্যামোনিয়ার বন্ধন কোণ 107। আবার আকৃতিতেও কি ভাই পার্থক্য। এই জিনিসগুলো আপনাদেরকে অনেকবার বলেছিলাম, এবং এই চার্টগুলো যদি আপনাদের নোট করা লাগে একটু নোট করে নেন, কারণ এই চার্টগুলো অনেক সুন্দর করে সাজানো গোছানো। যেমন এখানে দেখেন মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়াম আয়ন, বোরন টেট্রাফ্লোরাইড আয়ন এবং হীরক,
এগুলো সবগুলো sp3 সংকরিত যৌগ এবং আকৃতি হচ্ছে চতুস্থলকীয়, বন্ধন গুণ হচ্ছে 109.5 ডিগ্রি। ঠিক সেম sp3 সংকরণ, অ্যামোনিয়া sp3 সংকরণ, বাট বন্ধন কোণ দেখেন এগুলার তুলনায় কম 107, এবং আকৃতিটা দেখেন ত্রিকোণাকার পিরামিডীয়। আবার পানির আকৃতি দেখেন sp3 সংকরণ, যেটা বি আকৃতি বা কৌণিক, বন্ধন কোণ আরো কম 104.5, বাট সবগুলার সংকরণ কি sp3, বাট বন্ধন কোণ এবং আকৃতিতে কি ভিন্ন ভিন্ন, এবং এক্সাম্পল গুলা রিমেম্বার করবেন। তাছাড়া পাশাপাশি sp এবং sp2 সংকরণ, এটা কিন্তু বলা শেষ, এটা sp3 সংকরণের ভেরিয়েশন, এটা বলা শেষ। এখন দেখেন sp এবং sp2 সংকরণ। sp এই সংকরিত অরবিটাল এগুলো তো জানি, sp তে সংকরিত অরবিটাল 2টা, sp2 তে সংকরিত অরবিটাল 3টা, 2টা p 1টা s, আর sp3 তে সংকরিত অরবিটাল 4টা, 3টা p 1টা s। আপনি দেখে দেখে বের করতে পারবেন। দেখেন sp সংকরণের অণুর আকৃতি হচ্ছে ভাই সরল রৈখিক এবং বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। রিমেম্বার করবেন sp সংকরিত যৌগগুলোর বন্ধন কোণ হচ্ছে সবচেয়ে বড় 100 কত ডিগ্রি বা 80 ডিগ্রি। দেখেন sp2 সংকরণের বন্ধনগুলোর আকৃতি ত্রিভুজাকার, বাট বন্ধন কোণ কত 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। এবং sp সংকরণের যৌগগুলো রিমেম্বার করবেন যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন বেরিলিয়াম ক্লোরাইড C2H2, এটা হচ্ছে কি ভাই ইথাইন, যেখানে কার্বন কার্বন ভাই কি ট্রিপল বন্ড, অর্থাৎ কার্বন কার্বন ট্রিপল বন্ড যুক্ত যৌগগুলো হচ্ছে ভাই আপনার sp সংকরণ, রিমেম্বার করবেন। দেন কার্বন ডাইঅক্সাইড। দেন আসেন ভাই sp2 সংকরিত যৌগগুলো মনে রাখবেন, বোরন টেট্রাফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, তারপরে এটা কি, এটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন C2H4, এটা হচ্ছে কি ইথিন, এখানে আছে হচ্ছে ভাই কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড যুক্ত যৌগগুলো হচ্ছে sp2 সংকরণ, আর ট্রিপল বন্ড যুক্ত যৌগগুলো হচ্ছে sp সংকরণ, এগুলা রিমেম্বার করবেন। এবং গ্রাফাইটের সংকরণটা কি ভাই sp2 সংকরণ, খুবই গুরুত্বপূর্ণ, যেটা কার্বনের একটা কি ভাই রূপভেদ। দেন আসেন ভাই sp3 সংকরণ, এটা তো বলা শেষ আপনাদেরকে। পাশাপাশি আপনাকে আরো কিছু ইম্পর্টেন্ট সংকরণ দেখতে হবে, যেমন sp3d, sp3d স্কয়ার এবং sp3d কিউব। এটার কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ যেগুলো ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায়, যেমন জ্যানন ডাইফ্লোরাইড, এটার সংকরণটা হচ্ছে ভাই sp3d, আর জ্যানন টেট্রাফ্লোরাইড, এটার সংকরণ হচ্ছে sp3d স্কয়ার, আর জ্যানন হেক্সাফ্লোরাইড, এটার সংকরণটা হচ্ছে ভাই sp3d কিউব। এই জ্যাননের এই কম্পাউন্ডগুলো ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায়। তবে sp3d এর আরেকটা সংকরণ মনে রাখবেন, এই যে সালফার হেক্সাফ্লোরাইড SF6, সালফার হেক্সাফ্লোরাইড, এটা হচ্ছে আপনার sp3d সংকরিত যৌগ, ঠিক আছে। জ্যানন টেট্রাফ্লোরাইডের সাথে এটাও রিমেম্বার করবেন। এই জ্যাননের এই 3টা কম্পাউন্ড ভর্তি পরীক্ষায় অনেকবার এসেছিল। আর যে ফসফরাস পেন্টাক্লোরাইড অনেকবার ভর্তি পরীক্ষায় এসেছিল। ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকরণটা হচ্ছে কি sp3d, আর ফসফরাস ট্রাইক্লোরাইড হচ্ছে sp3, আর ফসফরাস পেন্টাক্লোরাইড হচ্ছে sp3d, ঠিক আছে। এই জিনিসগুলা রিমেম্বার করবেন ভাই, এগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অ্যানালাইসিস গুলা। তো দেখেন পাশাপাশি আরো কয়েকটা ইনফরমেশন যেগুলো আপনার জানা আছে, যারা আমার ক্লাসগুলো করেছেন তাদের আমি অনেকবার এই অ্যানালাইসিস গুলো করেছিলাম, যেমন অ্যালকেন কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকিন কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যালকাইন কার্বন কার্বন ট্রিপল বন্ড, ঠিক আছে। অ্যালকেন যেখানে কার্বন কার্বন একক বন্ধন, এগুলোর সংকরণ হচ্ছে sp3 সংকরণ। এবং চতুস্থলকীয় ত্রিকোণাকার বি আকৃতি ভিন্ন কিন্তু আছে, যেমন অ্যামোনিয়ার আকৃতি ত্রিকোণাকার, পানির আকৃতি বি আকৃতি, এভাবে অনেক ভিন্ন কম্পাউন্ড আছে, ঠিক আছে। চতুস্থলকীয় আছে মিথেন, এভাবে এই জিনিসগুলো মনে রাখবেন। আর দেখেন ভাই অ্যালকিন যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড, এটা কার্বন কার্বন ডাবল বন্ড যুক্ত যৌগগুলোর সংকরণ হচ্ছে ব্যাপার sp2 সংকরণ, এগুলোর আকৃতি হচ্ছে ভাই ত্রিভুজাকার। আর অ্যালকাইন যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড, যেগুলো কার্বন কার্বন ট্রিপল বন্ড, অ্যালকাইন কার্বন কার্বন ট্রিপল বন্ড সংকরণ হচ্ছে sp সংকরণ, এবং আকৃতি হচ্ছে আপনার কি ভাই সরল রৈখিক, কি ভাই সরল রৈখিক। এই যে ভাই ইনফরমেশন গুলা, এগুলো যদি ভাই আপনি রিমেম্বার করতে পারেন, ভাই সংকরণ সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন আসলে আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো আসেন ভাই আমরা যদি একটা কোয়েশ্চেন এখন সলভ করি। দেখেন 3টা কোয়েশ্চেনের মধ্যে নিচের কোন যৌগটিতে sp3d স্কয়ার সংকরণ আছে। এখন আপনি বলতে পারেন ভাই sp3d স্কয়ার সংকরণটা আমি রিমেম্বার করি নাই বা মুখস্থ করি নাই, বাট আপনার যদি বাকিগুলো জানা থাকে অপশন চেক করে কিন্তু ভাই আপনি ইজিলি বের করতে পারবেন। যেমন পানি, এটাতে কি সংকরণ বলেন তো ভাই sp3 সংকরণ, কি সংকরণ ভাই sp3 সংকরণ। এখন দেখেন ভাই বি অপশন বোরন ট্রাইফ্লোরাইড, কি ফ্লোরাইড ভাই বোরন ট্রাইফ্লোরাইড, এটাতে সংকরণ হচ্ছে ভাই sp2 সংকরণ, কি সংকরণ ভাই sp2
টু সংকরণ বোরন ট্রাইফ্লোরাইডে। দেন আসেন হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড ডি অপশনে যেটা আছে, যেটা আমি আপনাকে কয়েকটা স্পেসিফিক সংকরণের ক্ষেত্রে রিমেম্বার করেছিলাম, যেমন এই যে ফসফরাস ট্রাইক্লোরাইড বলেছিলাম sp3 আর ফসফরাস পেন্টাক্লোরাইড বলেছিলাম আপনার কি sp3d। তার মানে আপনি দেখলেন কি ফসফরাস পেন্টাক্লোরাইড যেটা এটার সংকরণটা হচ্ছে আপনার কি sp3d সংকরণ। তাহলে দেখেন এই তিনটা যদি জানেন, পানি পেয়ে গেলেন sp3 আর বোরন টেট্রাফ্লোরাইড পেয়ে গেলেন কি sp2, দেন ফসফরাস পেন্টাক্লোরাইড পেয়ে গেলেন sp3d। বাট বাকি আছে কি সালফার হেক্সাফ্লোরাইড। এই সালফার তার মানে নিঃসন্দেহে এই সালফার হেক্সাফ্লোরাইডের সংকরণটাই হবে আমার কি sp3d²। পাশাপাশি আমি আপনাকে বলেছিলাম এই যে জ্যাননের একটা সংকরণ আছে যেটা পাশাপাশি একটু রিমেম্বার করেছিলাম, যেমন জ্যানন টেট্রাফ্লোরাইড, এটা হচ্ছে ভাই আপনার sp3d² সংকরণ। কি ভাই এই জ্যানন হেক্সাফ্লোরাইড এবং কি জ্যানন টেট্রাফ্লোরাইড এই দুইটার সংকরণটা হচ্ছে কি sp3d²। মনে রাখবেন ফসফরাস পেন্টাক্লোরাইড কিন্তু sp3d। ঠিক আছে, এই কয়েকটা ইনফরমেশন মনে রাখবেন। নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করি, দেখেন কোন যৌগটার বন্ধন কোণ ছোট, কোন যৌগটার কি বন্ধন কোণ কি ভাই ছোট। এখন দেখেন sp3 সংকরণের যে ভেরিয়েশনের কথা বলেছিলাম, এখানে মিথেন, অ্যামোনিয়া এবং পানি, তার মধ্যে দেখেছিলাম মিথেন অ্যামোনিয়া এই তিনটার সংকরণ হচ্ছে sp3, তিনটার সংকরণ কি sp3। বাট মিথেন হচ্ছে আপনার 109.5 ডিগ্রি, অ্যামোনিয়া হচ্ছে আপনার 107 ডিগ্রি, আর পানি হচ্ছে কি ভাই 104 কত ডিগ্রি ভাই 5 ডিগ্রি, 104 কত ডিগ্রি ভাই 5 ডিগ্রি। সি অপশনে যেটা আছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটার সংকরণটা হচ্ছে কি ভাই সংকরণ sp সংকরণ, এবং এটার বন্ধন কোণটা হচ্ছে ভাই আপনার 180 ডিগ্রি। sp সংকরণ যুক্ত যৌগের বন্ধন কোণ কত ভাই 180 ডিগ্রি। এখন আপনি কম্পেয়ার করেন, কম্পেয়ার করলে যেটা দেখতে পাবেন পানির বন্ধন কোণ হচ্ছে ভাই কি সবচেয়ে ছোট। এটা আপনি সরাসরি মুখস্থ করবেন যখন এই টাইপের কোয়েশ্চেন আসবে কোন যৌগের বন্ধন কোণ ছোট, সেখানে যদি ভাই আপনি পানি দেখতে পান নিঃসন্দেহে অ্যান্সার পানি দেখাবেন, কারণ পানির বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি, যেটা sp সংকরণ, sp2 সংকরণ, sp3 সংকরণ সব কম্পাউন্ড যৌগগুলোর মধ্যে সবচেয়ে কম বন্ধন কোণ 104.5, কারণ sp তে কত 180 আর sp2 তে কত 120, আর sp3 তে ভেরিয়েশন একটা 109.5 আর একটা হচ্ছে 107, একটা হচ্ছে 104। তার মানে সবচেয়ে কম দেখেন 100, যেটার যৌগটা হচ্ছে কি ভাই পানি, বন্ধন কোণ সবচেয়ে কম 104, যেটা হচ্ছে পানিতে। সো নিঃসন্দেহে আমি আপনাকে বলতে চাচ্ছি কোন যৌগের বন্ধন কোণ ছোট, এটা কোয়েশ্চেন আসলে যদি পানি দেখেন তাহলে নিঃসন্দেহে পানি অ্যান্সার দাগা নিয়ে আসবেন। দেন আসেন নেক্সট কোয়েশ্চেনটা ছিল কি ইথাইন অণুর কি অণুর ভাই ইথাইন অণুর গঠন নিচের কোনটা। তাহলে ইথাইন, ইথাইন মানে কি ভাই কার্বন কার্বন ট্রিপল বন্ড, তার মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড যুক্ত যৌগের আকৃতিটা হচ্ছে ভাই সরল রৈখিক, যেটা আমি আপনাকে একটু করে লাস্টের দিকে অ্যানালাইসিসে বলেছিলাম। এই যে অ্যালকেন যেটা কার্বন কার্বন একক বন্ধন sp3 সংকরণ, যেগুলোর মধ্যে তিনটা ভেরিয়েশন আছে sp3 সংকরণের, চতুস্থলকীয় ত্রিকোণাকার বি আকৃতি বা কৌণিক, যেমন চতুস্থলকীয় আছে মিথেন উদাহরণ দিলে, ত্রিকোণাকার অ্যামোনিয়া বি আকৃতি কৌণিক পানি, আর অ্যালকিন যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড sp2 সংকরণ আকৃতিটা হচ্ছে ত্রিভুজাকার, যেখানে অ্যালকাইন কার্বন কার্বন ট্রিপল বন্ড sp সংকরণ আকৃতিটা হচ্ছে কি ভাই সরল রৈখিক। তো আমাকে যে কোয়েশ্চেনটা বলেছে সেটা হচ্ছে ভাই ইথাইন, যেটা হচ্ছে ভাই কার্বন কার্বন কি ভাই ট্রিপল বন্ড যুক্ত যৌগ। তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড যুক্ত যৌগের সংকরণ হচ্ছে sp সংকরণ এবং আকৃতিটা হচ্ছে কি ভাই সরল রৈখিক। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন আর অ্যানালাইসিস গুলা বুঝতে পারছেন। এই সংকরণ জিনিসগুলো ভাই ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই অ্যানালাইসিস গুলো একটু অবশ্যই দেখে নেবেন, এবং আপনাকে সবচেয়ে বেশি বলবো কম্পাউন্ড গুলা যৌগগুলা মনে রাখবেন, কোন যৌগগুলোর সংকরণ কি এবং বন্ধন কোন আকৃতি, এবং অ্যালকিন অ্যালকাইন অ্যালকাইনের এই যে ডিফারেন্ট বা ভেরিয়েশন সংকরণের এই জিনিসগুলো যদি আপনি রিমেম্বার করতে পারেন, তাহলে সংকরণের এই টপিক থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, টুডে আপ টু দিস। আমি চাইছিলাম আরো কয়েকটা কোয়েশ্চেন আপনাদের জন্য সলিউশন করব, বাট আমার গলা খুব ব্যথা করতেছে, গলা খুব পেইন হয়ে গেছে, এই জন্য ভাই নেক্সট কোয়েশ্চেন গুলো আমি আর সলিউশন করলাম না। পরবর্তী ভিডিওতে ভাই আমি নেক্সট কোয়েশ্চেন গুলোর সলিউশন আপনাদের সাথে শেয়ার করব। ওকে, টুডে আপ টু দিস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।